আচ্ছা, আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে সম্ভবত গতিশক্তিটা শেষ হয়েছিল, ঠিক আছে। গতিশক্তি কি, এর গাণিতিক রাশিমালা কি হবে, গতিশক্তি সম্পর্কে ধারণা, এগুলো কমপ্লিট হয়েছিল। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি খানিকটা শুরু হয়েছিল। স্থিতিশক্তি বলতে কি বোঝায় না, স্থিতিশক্তি হচ্ছে বিশেষ কোন একটা বস্তুর বিশেষ অবস্থান মানে যেখানে আছে, কিংবা বিশেষ আকার, বস্তুর আকৃতি কি, এই আকার বা আকৃতির জন্য বা বিশেষ অবস্থানের জন্য বস্তু খানিকটা শক্তি লাভ করে বা কার্য করার সামর্থ্য লাভ করে। সেই কার্য করার সামর্থ্য বা শক্তিটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি, অবস্থান বা আকারের জন্য। তো এই স্থিতিশক্তিটা বলা হয়েছিল মূলত দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। স্বাভাবিক অবস্থান পরিবর্তন বলতে কি বোঝায়, বস্তুটা স্বাভাবিক অবস্থান মানে যেখানে নর্মালি থাকতে চায় সেই অবস্থানটাকে যদি আমরা বলপূর্বক জোর করে পরিবর্তন করে দিই তাহলে বস্তুটা খানিকটা কার্য করার সামর্থ্য লাভ করে, সেটাকে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি বলা হয়ে থাকে। আর স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি আরেক ধরনের। এটা কি না, বস্তু যেটা স্বাভাবিক আকার সেইটাকে যদি আমরা জোর করে চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, তাহলে কার্য করার খানিকটা সামর্থ্য বস্তুটা লাভ করে, সেটা হচ্ছে স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। তো স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তিটা পরে পড়বো, প্রথমে এইটা সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে যাবে। স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তিটা কি, এখন প্রথমে যেটা আসতে হবে সেটা হচ্ছে এই যে লেখা আছে স্বাভাবিক অবস্থান, প্রথমে বুঝতে হবে স্বাভাবিক অবস্থান বলতে কি বোঝায়। কারণ স্বাভাবিক অবস্থান কি না, যেখানে বস্তুটা নর্মালি থাকতে চায়। একটা বস্তু কোথায় নর্মালি থাকতে চাইবে না, স্বাভাবিক অবস্থান হচ্ছে এমন একটা অবস্থান যেখানে বস্তুটার উপর মোট প্রযুক্ত বলটা শূন্য হবে। যেখানে মোট প্রযুক্ত বল শূন্য, শূন্য মানে কি, নিউটনের প্রথম গতিসূত্রে কি বলে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে মানে F সমান শূন্য হলে স্থির বস্তুটা স্থির থাকবে মানে সাম্যাবস্থায় থাকবে, কিংবা গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলবে তার মানেও সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ যেটা সাম্যাবস্থা সেটাই হচ্ছে তার স্বাভাবিক অবস্থান, যেখানে সাম্যাবস্থায় থাকবে সেটাই হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। তাহলে এইরকম একটা অবস্থান আমাকে দেখতে হবে যে বাস্তব ক্ষেত্রে কোথায় এরকম অবস্থানটা পাবো যেখানে একটা বস্তুর উপর মোট প্রযুক্ত বলটা জিরো। কারণ উদাহরণে আসলে এই সাইডটা একটু মুছছি। আচ্ছা, তো ধরে নেওয়া যাক যে এই হচ্ছে একটা মেঝে বা ভূপৃষ্ঠ, কারণ এই ভূপৃষ্ঠের উপরে একটা বস্তু নামানো আছে। যদি বস্তু নামানো থাকে বস্তুটার উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম বল প্রযুক্ত হতে পারে। যেমন পৃথিবী, আপাতত পৃথিবী এটাকে নিচের দিকে টানবে, কত বল দ্বারা, m×g, এই পরিমাণ বল দ্বারা নিচের দিকে টানবে। যদি নিচের দিকে টানে বস্তুটা মেঝের উপর একটা বল প্রয়োগ করবে, মেঝেটাও বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেবে, n ধরে নিচ্ছি n। অতি অবশ্যই nটা পৃথিবীর টান mg সাথে সমান হবে, m সমান হবে mg, পরস্পর সমান আর বিপরীতমুখী। পরস্পর সমান আর বিপরীতমুখী যদি হয় তাহলে আপাতত বস্তুটার উপর মোট প্রযুক্ত বল কত, দুটো সমান আর বিপরীতমুখী একটা একটাকে ক্যান্সেল করে যাবে মানে মোট প্রযুক্ত বলটা হচ্ছে শূন্য। সুতরাং আমরা বলতে পারি যে এই যে মেঝের উপরে একটা বস্তু নামানো আছে বা ভূপৃষ্ঠের উপর একটা বস্তু নামানো আছে, তাহলে ভূপৃষ্ঠটা হচ্ছে বস্তুটার স্বাভাবিক অবস্থান, এইখানে নরমালি থাকতে চাইবে, কারণ মোট প্রযুক্ত বল Fটা এক্ষেত্রে জিরো। এখন টপিকটা হচ্ছে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। যদি এই স্বাভাবিক অবস্থানটা আমরা জোর করে চেঞ্জ করে দিই তখন এর মধ্যে কার্য করার খানিকটা সামর্থ্য আসবে বা শক্তি সে লাভ করবে। কিরকম হবে না, ধরে নিচ্ছি বস্তুটা এখানে নেই, বস্তুর অবস্থানটা আমি চেঞ্জ করে বস্তুটাকে খানিকটা উপরে তুলে দিয়েছি। ধরে নিচ্ছি বস্তুটাকে আপাতত এইখানে তুলে দেওয়া হয়েছে, বস্তুটা এই পজিশনে নেই। তাহলে মেঝেটা ছিল স্বাভাবিক অবস্থান, আপাতত স্বাভাবিক অবস্থানটাকে পরিবর্তন করে দেওয়া হলো, উপরে তুলে দেওয়া হয়েছে। যদি সাইডে কোথাও একটা সরিয়ে দিতাম, ধরে যে বস্তুটা তো এইখানে ছিল, এইখান থেকে সরিয়ে এইখানে নিয়ে চলে এলাম, এইখান থেকে সরিয়ে এইখানে,
তাতে কিন্তু স্বাভাবিক অবস্থানের কোন রকম কোনো পরিবর্তন ঘটবে না। কেন ঘটবে না? না বস্তুটা মেঝের ওপর ছিল বা ভূপৃষ্ঠের ওপর ছিল, এখনো সেই মেঝের ওপরেই আছে বা ভূপৃষ্ঠের ওপরেই আছে। তাহলে এই ক্ষেত্রে মোট প্রযুক্ত বলটা 0, সুতরাং এটাও কিন্তু স্বাভাবিক অবস্থান। তাই স্বাভাবিক অবস্থানের যদি সাইডে সরিয়ে দিই ভূপৃষ্ঠ বরাবর, স্বাভাবিক অবস্থানের কোনো চেঞ্জ ঘটেনি। চেঞ্জ কখন ঘটবে? না বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে খানিকটা উপরে তুলে দিই। এখন চেঞ্জ ঘটলে কি ঘটনা ঘটবে? বললাম যে স্বাভাবিক অবস্থানে যদি পরিবর্তন করা হয়, এই কার্য করার খানিকটা সামর্থ্য লাভ করবে, শক্তি লাভ করবে। কিভাবে? যদি আমরা ধরে নিই যে এইখানে একটা পেরেক আমরা রেখে দিয়েছি, পেরেকটা খুব সামান্য মাটির ভেতরে গাঁথা অবস্থায় আছে। এখন কি করা হলো? যে বস্তুটাকে উপরে তুলেছিলাম, বস্তুটাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হলো। কি হবে? বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। নিচে নামলেই কি হবে? প্রথমে পেরেকটার মাথায় সজোরে একটা ধাক্কা দেবে। ধাক্কা দেওয়া মানে কি? ধাক্কা দেওয়া মানে অতি অবশ্যই একটা বল প্রয়োগ করবে বস্তুটার উপরে। আচ্ছা, বল প্রয়োগ করলো। নেক্সট টাইম কি হবে? যখনই সজোরে ধাক্কা মারবে, পেরেকটা কিন্তু আরো সামান্য খানিকটা মাটির ভেতরে গেঁথে যাবে, বেশ খানিকটা ভেতর দিকে গেঁথে যাবে। মানে পেরেকটা এইখান থেকে এত দূর পর্যন্ত খানিকটা সরণ ঘটবে। অর্থাৎ যদি শুধু পেরেকটার কথা বিচার করা হয়, তাহলে পেরেকটার উপর একটা বলও প্রযুক্ত হয়েছে এবং পেরেকটার খানিকটা সরণও ঘটেছে। তাহলে নিশ্চয়ই পেরেকটার উপর খানিকটা কার্য করা হয়েছে। কে কার্যটা করেছে পেরেকটার উপর? না অতি অবশ্যই এই বস্তুটা পেরেকটার উপর কার্যটা করেছে। কারণ কার্য করার জন্য কি দরকার? কার্য করার জন্য খানিকটা শক্তি দরকার। তাহলে নিশ্চয়ই বস্তুটার মধ্যে সেই কার্য করার মতো শক্তিটা ছিল, তাই এই কার্যটা করতে পেরেছে। এই যে শক্তি, এই শক্তিটাই হচ্ছে বস্তুটার স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। এখন কোশ্চেন আসতে পারে, বস্তুটা যদি ভূপৃষ্ঠের উপরেই থাকতো, স্বাভাবিক অবস্থানে থাকতো ভূপৃষ্ঠের উপর, তাহলে কি এর পক্ষে এই কাজটা করা সম্ভব হতো? পেরেকটাকে খানিকটা ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া সম্ভব হতো? অতি অবশ্যই সম্ভব হতো না। তার মানে নিশ্চয়ই বস্তুটা যখন ভূপৃষ্ঠের উপরে আছে, তখন ওর মধ্যে শক্তি নেই। অথচ যখন আমরা বস্তুটাকে উপরের দিকে খানিকটা তুলে দিলাম, তখন বস্তুটা এই কার্যটা করতে পারছে। তার মানে স্বাভাবিক অবস্থানে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে কার্য করার সামর্থ্য লাভ করে। সেটাই হচ্ছে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। এখন কোশ্চেন হচ্ছে, এই শক্তিটা এলো কোথায়? বস্তুটা যখন ভূপৃষ্ঠের উপরে ছিল, তখন তো কোনো শক্তি ছিল না। যখন তুলে দিলাম, তখন খানিকটা শক্তি ওর মধ্যে চলে এলো। এখন এলো কোথা থেকে? এলো এইখান থেকে। না বস্তুটা কিন্তু অটোমেটিক্যালি নিজের থেকে উপরে উঠবে না। ওকে উপরে তুলতে গেলে কোনো একজন এজেন্টের প্রয়োজন হবে। এজেন্ট, একজন লোকের দরকার হবে, যে লোক এই বস্তুটার উপর বল প্রয়োগ করবে একটা, এবং বল প্রয়োগ করে বস্তুটাকে উপরে তুলবে। তার মানে বস্তুটাকে উপরে তুলতে গেলে আগের থেকে এই এজেন্টকে খানিকটা কার্য অলরেডি করে রাখতে হয়েছে বস্তুটার উপর। এটাকে যদি উপরে তুলতে হয়, তাহলে খানিকটা আগে থেকেই কার্য করতে হবে কোন একটা এজেন্টকে। তার মানে এজেন্ট বস্তুটার উপর খানিকটা কার্য করে রেখেছে, এই কার্যটাই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়ে থাকবে। এই কার্য করার জন্য খানিক আমরা কি জানি? শক্তির কেবল মাত্র রূপান্তর সম্ভব হয়, শক্তির সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তাহলে ব্যক্তিটা কি করলো? ব্যক্তি নিজের খানিকটা শক্তি খরচ করলো, শক্তি খরচ করে এর উপর বল প্রয়োগ করে উপরে তুললো বস্তুটাকে, খানিকটা কার্য করলো, সেই কার্যটাই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়ে থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমার স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি, তার ব্যাখ্যা, যে স্থিতিশক্তিটা আসে কোথা থেকে। তাহলে স্বাভাবিক অবস্থান পরিবর্তন জনিত যে স্থিতিশক্তি, তার উৎসটা কি? উৎস হচ্ছে অতি অবশ্যই স্বাভাবিক অবস্থানটা পরিবর্তন করতে গেলে আমাকে প্রথম থেকে খানিকটা কার্য করে রাখতে হবে। এই কার্যটাই হচ্ছে স্থিতিশক্তির উৎস। আমরা বলতে পারি যে কার্য সমান হচ্ছে স্থিতিশক্তি। যতটা কার্য বস্তুটার উপর করা হবে, ততটাই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি জমা হবে। তাহলে যদি স্থিতিশক্তি নির্ণয় করতে হয়, অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি, তাহলে আমাকে নির্ণয় করতে হবে এই অবস্থানটা পরিবর্তন করতে গিয়ে আমাকে কতটা কার্য করতে হয়েছে।
যদি আমরা নির্ণয় করে নিতে পারি যে অবস্থানটা পরিবর্তন করতে গিয়ে কতটা কার্য করতে হয়েছে, তাহলে স্থিতিশক্তিটা বেরিয়ে যাবে। যেটাই কার্য বেরোবে সেটাই হবে তার স্থিতিশক্তি। এখন আসা যাক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, যে স্থিতিশক্তির রাশিমালাটা কি হবে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য। যে উদাহরণটা দেওয়া হলো সেই উদাহরণ থেকেই স্থিতিশক্তির রাশিমালা বেরোবে, অত্যন্ত সহজ। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি সমান হচ্ছে স্বাভাবিক অবস্থান পরিবর্তন করতে কৃতকার্যের সাথে সমান হবে। এখন তাহলে যদি স্থিতিশক্তিটা নির্ণয় করতে হয় তাহলে কৃতকার্যটাকে নির্ণয় করতে হবে। আর কৃতকার্যটা কিভাবে নির্ণয় করবো আসা যাক। এখন যে উদাহরণটা আমরা পড়তে চলেছি স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য, স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি অনেক নাম আছে। এখন আপাতত তোমাদেরকে 11-এ যেটা পড়তে হবে বা জানতে হবে সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর 12-এ উঠে এই স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য আরো এক ধরনের স্থিতিশক্তি পড়বে, সেটা হচ্ছে স্থির তড়িতের যেটা স্থিতিশক্তি হয়। ঠিক আছে, স্থির তড়িৎ চ্যাপ্টার প্রথমে আছে 12-এ, সেখানে গিয়ে পরে পড়া হবে। এখন আপাতত অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? এই হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের উপরে কোন একটা বস্তু এখানে নামানো আছে, এইটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। বস্তুটার ভর আমরা ধরে নিচ্ছি, বস্তুটার ভর হচ্ছে m। কি করা হবে? স্বাভাবিক অবস্থানটা পরিবর্তন করতে হবে। বস্তুটাকে এইখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে যাব, ধরে নিচ্ছি এইখানে বস্তুটাকে নিয়ে আসবো, m ভরের বস্তুটাকে। কতটা হাইটে তুলতে হবে ভূপৃষ্ঠ থেকে, স্বাভাবিক অবস্থান থেকে? ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় তুলবো। এখন বস্তুটাকে যখন h উচ্চতায় তুলছি তখন কে তুলবে? বস্তুটা তো অটোমেটিক্যালি আর উপর দিকে উঠে যাবে না। কার মাইক্রোফোন অন আছে? মাইক্রোফোন অফ করো। এই মাইক্রোফোন কার অন আছে? অফ করো। আচ্ছা, এটা স্বাভাবিক অবস্থানে ছিল, স্বাভাবিক অবস্থান থেকে উপরের দিকে তুলবো। যখন উপরের দিকে বস্তুটাকে আমরা তুলছি তখন কি বল কাজ করবে? এক, পৃথিবী তো এটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে, অর্থাৎ নিচের দিকে। প্রযুক্ত বলের মানটা কত? অতি অবশ্যই m × g, এই পরিমাণ বল দ্বারা পৃথিবী নিচের দিকে টানবে। এখন এর বিরুদ্ধে যদি উপরের দিকে তুলতে হয় তাহলে বস্তুটার উপর, হ্যাঁ বলো বলো। ভিডিওটা অফই হচ্ছে না। কিটা? ভিডিওটা অফ হচ্ছে না স্যার। ভিডিওটা অফ হচ্ছে না? হ্যাঁ, একবার ডিসকানেক্ট হয়ে আরেকবার যোগ দাও। ঠিক আছে। আচ্ছা, mg বলটা নিচের দিকে কাজ করছে, এটাকে যদি উপরের দিকে তুলতে হয়
তাহলে বাইরে থেকে এর উপর খানিকটা বল প্রয়োগ করতে হবে এফ, অভিকর্ষের বিরুদ্ধে। এই এফ বলটার প্রভাবে বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠবে। এখন কোশ্চেন হচ্ছে কত বল প্রয়োগ করলে বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠবে। যদি প্রযুক্ত বলের মান এফ এটা লেস দ্যান এমজি হয়, যদি হয় লেস দ্যান এমজি থেকে ছোট, তাহলে তো বস্তুটা উপরের দিকে উঠবে না, ও মাটিতেই থাকবে, কারণ এমজি বলের মানটা বেশি। তাহলে কি হতে হবে, এফটাকে অতি অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এমজি হতে হবে। ঠিক আছে, এমজি থেকে বেশি না হলে এমজির সাথে সমান হতে হবে। এখন কোনটা আমরা ধরবো, এমজি থেকে বেশি ধরবো না এমজির সাথে সমান ধরবো, আর কেনই বা ধরবো, এটা একটু ক্লিয়ার হয়। আচ্ছা, ধরে নিচ্ছি প্রযুক্ত বল এফ এর মানটা এমজি থেকে বেশি। যদি হয় এফ এর মানটা এমজি থেকে বেশি, এফটা গ্রেটার দ্যান এমজি, তাহলে বস্তুটা তো উপরের দিকে উঠবে, এটা স্বাভাবিক ঘটনা। এখন এফটা যদি গ্রেটার দ্যান এমজি হয়, তাহলে মোট প্রযুক্ত বল কত হবে পুরো বস্তুটার উপর? মোট প্রযুক্ত বল অতি অবশ্যই হবে এফ মাইনাস এমজি। এই পরিমাণ মোট বল প্রযুক্ত হবে। এই পরিমাণ মোট বল যদি প্রযুক্ত হয়, একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলে কি ঘটনা ঘটে? বস্তুটা নিশ্চয়ই ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হয়। তাহলে এইখানে মোট প্রযুক্ত উপর দিকে একটা যদি মোট প্রযুক্ত বল থাকে, তাহলে বস্তুটার উপরের দিকে একটা ত্বরণও থাকবে। ধরে নিচ্ছি ত্বরণটা হচ্ছে এ, তাহলে এইটা সমান নিশ্চয়ই লেখা যেতে পারে এম ইন্টু এ। কারণ বস্তুটা যদি ত্বরণ নিয়ে উপর দিকে উঠতে থাকে, তাহলে বস্তুটার গতিবেগও কিন্তু ক্রমাগত আস্তে আস্তে বাড়বে, গতিবেগ বাড়বে। আর যদি গতিবেগ বাড়ে, গতিবেগ যদি বাড়ে, তাহলে এরকম একটা ফর্মুলা আগের দিন পড়েছিলেন, হাফ এম ভি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা, আগের দিন পড়া হয়েছিল। গতিশক্তির ফর্মুলা কি হয়, কারণ বেগ যদি আস্তে আস্তে বাড়তে থাকে, ভিটা যদি বাড়ে, তাহলে গতিশক্তি বাড়বে, অতি অবশ্যই গতিশক্তি বাড়বে। তার সাথে সাথে কি, বস্তুটাকে উপরের দিকে তুলছি মানে স্থিতিশক্তিও বাড়বে। কিন্তু আমরা কি নির্ণয় করতে চাইছি? শুধুমাত্র স্থিতিশক্তির মানটা নির্ণয় করতে চাইছি। তার মানে এক্ষেত্রে এফ বল যদি প্রয়োগ করা হয়, প্রযুক্ত বলটা দুটো কাজে লাগছে। এক, এর গতিশক্তিটাকেও খানিকটা বাড়িয়ে দিচ্ছে, আর স্থিতিশক্তিটা অস্বাভাবিক অবস্থান যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে স্থিতিশক্তি বাড়বে। তাহলে এফ বলের কাজ এক্ষেত্রে দুটো, যে গতিশক্তিকে বাড়ানো প্লাস স্থিতিশক্তিকে বাড়ানো। কিন্তু আমরা শুধুমাত্র জানতে চাইছি যে স্থিতিশক্তি কতটা পরিবর্তন হবে, এইটুকু জানতে চাইছি। তার মানে নিশ্চয় গতিশক্তিকে বাড়তে দেওয়া চলবে না। গতিশক্তি কখন বাড়বে না? গতিশক্তি বাড়বে না যদি ত্বরণ, এই ত্বরণটা যদি না থাকে। ত্বরণ না থাকলে বেগ বাড়বে না, আর বেগ না বাড়লে গতিশক্তি বাড়বে না। এখন ত্বরণ কখন থাকবে না? ত্বরণ থাকবে না যদি মোট প্রযুক্ত বল সমান 0 হয়। মোট প্রযুক্ত বল এই ক্ষেত্রে কত? এফ মাইনাস এমজি কে তাহলে নিশ্চয়ই 0 হতে হবে। এফ মাইনাস এমজি টা কখন 0 হওয়া সম্ভব? না এফ সমান যদি এমজি হয়, তবে এফ মাইনাস এমজি টা 0 হবে। যে পৃথিবী যত বলে একে নিচের দিকে টানছে, আমি ঠিক ততটাই বলে একে উপর দিকে তুলছি, তাহলে মোট প্রযুক্ত বল শূন্য। এখন কোশ্চেন মনের মধ্যে আসতে পারে যে স্যার, যদি এফ টা এমজির সাথে সমান হয়, তাহলে বস্তুটা উপরের দিকে উঠবে কি করে? এখন নিউটনের প্রথম গতিসূত্রটা আবার আসা যাবে, যে নিউটনের গতিসূত্রে কি বলে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, মানে এফ সমান 0 হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর উঠতে থাকবে। তাহলে এটা তো একটা সম্ভাবনা আছে যে মোট প্রযুক্ত বল 0, তাহলে সমবেগে উঠতে পারে। হ্যাঁ, বেগ বাড়বে না, একই বেগে উপর দিকে উঠতে পারে। ইনিশিয়ালি ধরে নিতে হবে এটা কোনো একটা বেগ নিয়ে গতিশীল ছিল, তাহলে সেই বেগ নিয়ে উপর দিকে আমি তুলবো, যাতে গতিশক্তি না বাড়ে কিন্তু স্বাভাবিক অবস্থানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন ঘটবে। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে এফ বলটা প্রয়োগ করতে হবে, সেই এফ বলটা অতি অবশ্যই এমজির সাথে সমান হতে হবে। বেশি হলে ঘটনাটা ঘটবে না এমনটা নয়, বেশি হলে ঘটনাটা ঘটবে, কিন্তু তার স্থিতিশক্তি বাড়ার সাথে সাথে গতিশক্তিও বেড়ে যাবে। এখন সেটা আমাদের আলাদা করে তাহলে ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনে ঝামেলাটা বাদ দেওয়ার জন্য এফ সমান এমজি ধরে নেওয়া হয়, যে উপর দিকে এমজি সমান বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটা সমবেগে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সমবেগে উপরের দিকে উঠলে গতিশক্তি বাড়বে না, যেটা পরিবর্তন ঘটবে সেটা স্থিতিশক্তিরই পরিবর্তন ঘটবে। তাহলে এফ সমান এমজি ধরে বাকি ক্যালকুলেশনটা করো। তাহলে উপরের দিকে যে বলটা প্রয়োগ করতে হলো, সেই বলটা হচ্ছে এমজি। এবার
স্থিতিশক্তি যেহেতু বার করতে চাইছে তাহলে কৃতকার্য বার করতে হবে। কৃতকার্য কত? তাহলে এই ক্ষেত্রে কার্য W সমান কার্য মান সমান কি বল গণিত সরণ। বল কত প্রয়োগ করেছে উপরের দিকে F, এই বলটার প্রভাবে বস্তুটা উপরের দিকে উঠছে, তাহলে প্রযুক্ত বল হচ্ছে F। আর সরণ কতটা হয়েছে নিচ থেকে H উচ্চতা পর্যন্ত তুলেছি, তার মানে নিশ্চয়ই H টা হচ্ছে সরণ, তাহলে কার্য সমান হচ্ছে F ইনটু H, এটা হচ্ছে কৃতকার্য। এই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে স্থিতিশক্তিটাকে E সাফিক্স দিয়ে P হিসাবে লিখছি, পোটেনশিয়াল এনার্জি EP সমান হবে কৃতকার্যের সাথে সমান W এর সাথে সমান। W মানে F ইনটু H এটি। এবার F এর মানটা বসিয়ে দাও, F টা কার সাথে সমান mg এর সাথে সমান, তাহলে EP পোটেনশিয়াল এনার্জি F এর জায়গায় যদি বসিয়ে দিই m ইনটু g আর একটা h আছে, তাহলে EP সমান হচ্ছে mgh। এই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। ফর্মুলাটা অত্যন্ত সহজ, এর আগেও পড়েছেন। এই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি গাণিতিক রাশিমালা। এখন এর কয়েকটা বিশেষ ক্ষেত্রতে আসলে বিশেষ ক্ষেত্র। এক নম্বর বিশেষ ক্ষেত্র হচ্ছে এই যে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা আমরা যেটা বার করলাম EP সমান mgh, এই রাশিমালাটা তিনটে বিষয়ের উপর নির্ভর করছে, বা স্থিতিশক্তি তিনটে বিষয়ের উপর নির্ভর। কার কার উপর? এক হচ্ছে m এর উপর ভর। এমন একটা বস্তু যখন আমরা নিয়ে নেব, ভরটা ধ্রুবক হিসাবে আমরা ধরে নিতে পারি, তাহলে m টা ধ্রুবক। কি কি পরিবর্তন করতে পারে? এক g। এখন g টাকে আমরা জানি যে g এর মানটা হচ্ছে ধ্রুবক 9.8 মিটার পার সেকেন্ড বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এই টাইপের। কিন্তু পরে পড়বো যে এই g এর মানটা ওই যে 9.8 আমরা জানি এটা কিন্তু ধ্রুবক রাশি নয়, ঠিক আছে? এই g এর মানটা পরিবর্তন করতে পারে। অভিকর্ষ চ্যাপ্টারে গিয়ে পরে পড়বো, আপাতত একটু শুনে রাখো জাস্ট যে g এর মানটা কিন্তু পরিবর্তন করতে পারে বিভিন্ন কারণে, তাহলে g টা কিন্তু পরিবর্তনশীল। আর h কত উচ্চতায় তুলবো এটা তো নিজের উপর নির্ভর করছে, কম উচ্চতায় তুললে স্থিতিশক্তি কম হবে, বেশি উচ্চতায় তুললে স্থিতিশক্তি বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে EP টা মূলত দুটো রাশির উপর নির্ভর করবে। একটা হচ্ছে EP টা সমানুপাতিক হবে g এর সাথে, g যত বেশি হবে EP এর মানটা তত বেশি হবে, আর EP টা সমানুপাতিক হবে h এর সাথে। যত বেশি উচ্চতায় তুলবো h এর মান এই EP মানে স্থিতিশক্তির মানটা তত বেশি হবে। সেকেন্ড যেটা হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে নির্দেশ তল। নির্দেশ তল কেন নির্দেশ তলের কথাটা এখানে বলছে? নির্দেশ তন্ত্র নয় কিন্তু নির্দেশ তল। নির্দেশ তল বলতে কি বোঝায়? খেয়াল করে দেখো, যেটা ব্যাখ্যা এখনো পর্যন্ত করা হলো এই স্থিতিশক্তি, সেখানে একটা মেঝে আমি ধরে নিয়েছিলাম। এই হচ্ছে মেঝে, মেঝের উপর বা ভূপৃষ্ঠের উপর বস্তুটাকে নামানো হয়েছে। এই ভূপৃষ্ঠের উপর বস্তুটাকে নামানো হলে এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান, কারণ মোট প্রযুক্ত বল এখানে F সমান হচ্ছে 0, তাই এটা স্বাভাবিক অবস্থান। এখন যেহেতু ভূপৃষ্ঠটাকে আমরা ভূপৃষ্ঠতে F সমান 0, তাই ভূপৃষ্ঠটাকে আমরা নির্দেশ তল হিসেবে ধরে নিয়েছি। আর কি কোথাও F সমান 0 হওয়া সম্ভব? F সমান কিন্তু আরো একটা জায়গায় 0 হওয়া সম্ভব, কোন কোন জায়গায়। কোথায় 0 হওয়া সম্ভব? না ধরে নাও এইখানে আমি ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, এখানে একটা কুয়ো খুঁড়ে দিলাম বা গর্ত খুঁড়ে দিলাম, এখানে একটা গর্ত খুঁড়ে দিলাম, ঠিক আছে। গর্ত যদি খোঁড়া থাকে তাহলে বস্তুটা যদি এইখানে রাখি, এটা কি তার স্বাভাবিক অবস্থান হবে? অতি অবশ্যই হবে না স্বাভাবিক অবস্থান। তখন বস্তুটা স্বাভাবিক অবস্থান কোথায় হবে? যে বস্তুটা এখানে যদি ছেড়ে দিই, যদি স্বাভাবিক অবস্থান হয় তাহলে বস্তুটা এইখানে থাকবে, তার মানে নিচের দিকে নামবে না। কিন্তু যদি বস্তুটাকে এখানে ছেড়ে দিও তো অটোমেটিক্যালি নিচের দিকে নেমে যাবে, নিচে নেমে এইখানে গিয়ে পরে স্থির হবে।
তাহলে তখন বস্তুটা স্বাভাবিক অবস্থান কোথায় হবে? এইখানে স্বাভাবিক অবস্থান হবে। কেন এখানে স্বাভাবিক অবস্থান হবে? না নিচের দিকে mg বল কাজ করছে, উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, দুটো সমান আর বিপরীত, মোট প্রযুক্ত বল শূন্য। এইখানে কেন হবে না? এখানে একটাই মাত্র বল কাজ করছে, সেটা হচ্ছে mg, কোন রকম প্রতিক্রিয়া দেবার মতো কেউ নেই। তার মানে এটা স্বাভাবিক অবস্থান নয়, f not equals to 0। এইখানে f equals to 0। তার মানে এই যে প্রযুক্ত বলটা কোথায় জিরো হবে এটা কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে প্রযুক্ত বলটা যদি চেঞ্জ করতে পারে তাহলে আমাদের নির্দেশ তল পরিবর্তন করতে পারে। তাই অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে একটা নির্দেশ তল ধরে নেওয়া হয়, যে যেখানে মোট প্রযুক্ত বলটাকে আমরা শূন্য ধরবো, বাকি বিভিন্ন জায়গাতে স্থিতিশক্তি কেমন হয় সেটা গণনা করা হয়। অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে ভূপৃষ্ঠটাকে রেফারেন্স লেভেল ধরা হয়। ভূপৃষ্ঠটা হচ্ছে নির্দেশ তল, ঠিক আছে। যদি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুলি উচ্চতা, তাহলে এইচটা পজিটিভ, ঠিক আছে। আর যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে বস্তুটাকে নামিয়ে দিই তাহলে এইচটা হচ্ছে নেগেটিভ। ভূপৃষ্ঠতে একটা বস্তুর স্থিতিশক্তি ইপি সমান হচ্ছে 0। যদি উপরের দিকে তুলি তাহলে ইপিটা অতি অবশ্যই পজিটিভ হবে, যেহেতু এইচটা পজিটিভ। আর যদি নিচের দিকে নামিয়ে দিই একটা বস্তুকে, তাহলে তার স্থিতিশক্তি ইপি অতি অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এই অভিকর্ষীয় স্থিতিশক্তিটা পজিটিভ, নেগেটিভ, 0 তিন রকমই হতে পারে। ভূপৃষ্ঠের উপর স্থিতিশক্তিটা 0, যেহেতু এটা নির্দেশ তন্ত্র, এখানে মোট প্রযুক্ত বলটা 0, কোন রকম কোনো কার্য করতে হবে না। যদি উপর দিকে তুলি তাহলে স্থিতিশক্তিটা পজিটিভ, যদি নিচের দিকে নামায় তাহলে স্থিতিশক্তিটা নেগেটিভ হয়ে যাবে। এর অন্যরকম একটা ব্যাখ্যাও করা সম্ভব। এর আগের দিন কৃতকার্য দু ধরনের বলেছিলাম, একটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, একটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয় তাহলে কার্যটাকে পজিটিভ ধরা হয়, তাই তো। যদি ওয়ার্ক ডান W এটা অন দ্য সিস্টেম হয়, অন দ্য সিস্টেম, তাহলে সেটাকে পজিটিভ ধরা হয়। কারণ অন দ্য সিস্টেম বাই দ্য সিস্টেম আমরা বুঝবো কিভাবে যে কোন কার্যটা অন দ্য সিস্টেম, কোন কার্যটা বাই দ্য সিস্টেম। আগের দিনই বলা হয়েছিল যে বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে দেখে নেবে যে কার্যটা করার জন্য কোনো বাইরের এজেন্টের দরকার হবে কি হবে না। এই ক্ষেত্রে বস্তুটাকে যদি উপরে তুলতে হয়, বস্তুটা কিন্তু অটোমেটিক্যালি উপরে উঠবে না। এটাকে উপরে তোলার জন্য একটা নিশ্চয়ই এজেন্টের দরকার হবে, আর এজেন্টের দরকার হওয়া মানেই কার্যটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ঠিক আছে। আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কার্যটা যদি পজিটিভ হয় তাহলে স্থিতিশক্তিও পজিটিভ হবে, কারণ স্থিতিশক্তি মানেই তো কৃতকার্য। কার্য যদি পজিটিভ হয় তাহলে স্থিতিশক্তিও পজিটিভ। আবার বস্তুটাকে যদি আমি নিচে নামাতে চাই তাহলে এটা কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কেন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম? না বস্তুটাকে নিচে নামাতে হলে আমার কোনো এজেন্টের দরকার হবে না। বস্তুটাকে এইখান থেকে ছেড়ে দিলেও অটোমেটিক্যালি নিচে নেমে চলে আসবে। যদি খাল বা একটা গর্ত করা থাকে তাহলে অটোমেটিক্যালি নিচে নেমে চলে আসবে। তাহলে এজেন্টের দরকার হচ্ছে না, সিস্টেম নিজেই কার্য করবে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমকে আমরা সচরাচর নেগেটিভ ধরি, ঠিক আছে। তাহলে কার্যটাই যদি নেগেটিভ হয় তাহলে স্থিতিশক্তিও নেগেটিভই হবে, যেহেতু কার্য সমান স্থিতিশক্তি। তাই অভিকর্ষীয় স্থিতিশক্তিটা 0, পজিটিভ আর নেগেটিভ তিন ধরনেরই হতে পারে। ভূপৃষ্ঠতে 0, ভূপৃষ্ঠের উপরে উঠলে পজিটিভ, নিচে নামলে স্থিতিশক্তিটা নেগেটিভ হবে। এই নির্দেশ তলটা এক্ষেত্রে হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে। একটা নির্দেশ তলের সাপেক্ষে উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ তোমাকে ধরতে হবে। এটা একটু খেয়াল রাখবে অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে তোমাদের যেটা বাকি ছিল, স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য যেটা স্থিতিশক্তি, সেই স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তিটা আসবে।
স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। এটা কি জিনিস? না, একটা বস্তু যেটা স্বাভাবিক আকার সেটা যদি জোর করে আমরা চেঞ্জ করে দিই, জোর করে পরিবর্তন করে দিই, তাহলে বস্তুটা কার্য করার খানিকটা শক্তি লাভ করে এবং সেটাকে স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি বলা হয়ে থাকে। কিরকম? সব থেকে একটা সহজ উদাহরণ দেওয়া যায়। এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে? স্প্রিংটা নর্মাল অবস্থাতে মাটির উপরে নামিয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এইটুকু। এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক আকার আর এটা স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য। আমরা কি করব না, স্প্রিংটা এই স্বাভাবিক আকারটাকে আমরা পরিবর্তন করে দেব। কিভাবে পরিবর্তন করব না, স্প্রিংটার উপর বাইরে থেকে যদি একটা বল প্রয়োগ করা হয়, ধরে নিচ্ছি এই দিক থেকে একটা বল প্রয়োগ করছি, যদি এদিক থেকে বল, এদিকটা ফিক্স কোন একটা দেওয়ালের সাথে আবদ্ধ আছে, এদিক থেকে যদি বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে ধরে নিচ্ছি এরকম একটা আকার পেল। এরকম একটা আকার পেয়েছে। স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য ছিল এত দূর পর্যন্ত, আমরা বল প্রয়োগ করেছি বাইরে থেকে এবং স্প্রিংটাকে দৈর্ঘ্যে খানিকটা ছোট করে দিয়েছি, এত দূর পর্যন্ত করে দিয়েছি, ছোট করে দিয়েছি। কতটা ছোট করেছি? এক্স পরিমাণ ছোট করে দিয়েছি ধরে নিচ্ছি। তাহলে এইটা কি এখন স্প্রিং এর স্বাভাবিক আকার থাকলো? নিশ্চয়ই স্বাভাবিক আকার থাকলো না, ঠিক আছে? স্বাভাবিক আকারটাকে আমি পরিবর্তন করে দিয়েছি। এখন এই স্বাভাবিক আকারটা পরিবর্তন করে দিলে স্প্রিংটা খানিকটা কার্য করতে পারবে। কিভাবে কার্য করতে পারবে না, ধরে নিচ্ছি এইখানে একটা ছোট্ট প্লাস্টিক বা হালকা কিছু একটা বল এখানে রেখে দিলাম। এখন যদি স্প্রিংটাকে আমরা ছোট করেছি, এখান থেকে যদি স্প্রিংটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটা কি হবে? সোজা গিয়ে পরে ধাক্কা মারবে, নিশ্চয়ই বলটাকে সোজা গিয়ে পরে ধাক্কা মারবে। ধাক্কা দেওয়া মানে কি? ধাক্কা দেওয়া মানে একটা নিশ্চয়ই এটার উপর, বস্তুটার উপর একটা বল প্রয়োগ করবে। যদি বল প্রয়োগ করে বস্তুটা সামনের দিকে ছিটকে যাবে, অর্থাৎ বস্তুটা সামনের দিকে খানিকটা সরণ হবে। তাহলে বলও প্রযুক্ত হয়েছে, বস্তুটার খানিকটা সরণও হয়েছে, তার মানে নিশ্চয়ই বস্তুটার উপর খানিকটা কার্য করা হয়েছে। এই কার্যটা কে করেছে? নিশ্চয়ই কার্যটা স্প্রিংটা করেছে। এখন স্প্রিংটা যদি কার্যটা করে, তাহলে নিশ্চয়ই এই স্প্রিংটার মধ্যে কার্য করার মতো, ওই কার্যটুকু করার মতো শক্তি আছে, তাই কার্যটা করতে পেরেছে। এই যে শক্তি যতটুকু এর মধ্যে আছে, সেইটা হচ্ছে স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। স্প্রিংটার আকার যা ছিল সেটাই যদি থাকতো, তাহলে এই কার্যটা করা এর পক্ষে সম্ভব ছিল? এখানে একটা বস্তু আমি রেখে দিয়েছি, হালকা ভারী যাই হোক না কেন, বস্তুটাকে সরানো স্প্রিংটার পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে বস্তুটা যদি স্বাভাবিক আকারে থাকে, তার মানে এই কার্য করতে পারবে না। কার্য করতে পারবে না মানে এর মধ্যে শক্তি নেই, এর মধ্যে শক্তি নেই। কখন শক্তিটা এলো না, এর স্বাভাবিক আকারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, সংকুচিত করে দিই বা প্রসারিত করে দিই, তাহলে এখানে একটা কার্য করতে পারবে। তাহলে নিশ্চয়ই সংকুচিত বা প্রসারিত করলে এর মধ্যে খানিকটা শক্তি আছে। তো এই শক্তিটাই হচ্ছে স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। যখন স্বাভাবিক আকারের ছিল, স্বাভাবিক দৈর্ঘ্যের ছিল, তখন ওর মধ্যে শক্তি নেই। সংকুচিত করে দিলাম, স্বাভাবিক আকারটা পরিবর্তন করে দিলাম, তাহলে এর মধ্যে খানিকটা শক্তি চলে এলো। শক্তিটা এলো কোথা থেকে? কোথা থেকে এলো না, এ তো অটোমেটিক্যালি সংকুচিত হবে না, একে একটা বল প্রয়োগ করতে হবে। কে বল প্রয়োগ করবে না? নিশ্চয়ই কোনো একটা এজেন্টের দরকার বল প্রয়োগ করার জন্য। এজেন্ট কি করেছে? বল প্রয়োগ করেছে আর খানিকটা সরণও ঘটিয়েছে, স্প্রিংটার খানিকটা সরণ ঘটিয়েছে। তার নিশ্চয়ই এজেন্ট খানিকটা কার্য করেছে। এজেন্ট যতটা কার্য করবে, সেই কার্যটাই কি হবে? স্প্রিংটার মধ্যে এই কারণ যে কার্যটা করেছে সেই কার্যটা স্থিতিশক্তি রূপে জমা থাকবে। স্বাভাবিক আকার পরিবর্তন করতে যেটা কৃতকার্য, যে পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যটা সমানই হচ্ছে স্বাভাবিক আকার পরিবর্তনের জন্য
স্থিতিশক্তি। অর্থাৎ এই ক্ষেত্রেও যেটা স্থিতিশক্তি সেটা কৃতকার্যের সাথে সমান। প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস দেখা যাচ্ছে, গতিশক্তির বেলাতেও তাই দেখা গেছিল যে যেটাই কৃতকার্য সেটাই গতিশক্তি। আগে যেটা স্থিতিশক্তি পড়লাম সেখানেও কৃতকার্য সমান স্থিতিশক্তি, এইখানেও কৃতকার্য সমান স্থিতিশক্তি, অর্থাৎ কার্যটাই শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এই স্প্রিং এর স্থিতিশক্তির